হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে রেট্রো ভিউর এপিসোড 8-এ আমরা কথা বলবো বাংলার অন্যতম পপুলার ছবি জিন্দের বন্দিকে নিয়ে। তপন সিনহা পরিচালিত, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটা আমাদের বাবা মায়েদের জেনারেশনের প্রচণ্ড পছন্দের ছবি। তারা খুব ভালোবাসে ছবিটা দেখতে এবং আমার বিশ্বাস আমরা যারা ছবিটা দেখেছি আমাদেরও খুব পছন্দের ছবি এটা হতে বাধ্য। যারা এখনও দেখেননি তারা যাতে দেখে তাদের জন্যই এই ভিডিওটা মেনলি করা, এবং যারা ছবিটা দেখেছে তারা একবার স্মৃতি রোমন্থন এই ভিডিওটার মাধ্যমে করতে পারবে। সবার আগে এই ছবিটার উৎপত্তি সম্পর্কে যদি বলি, অ্যান্থনি হোপস 1894 সালে প্রিজনার্স অফ জেন্দা নামের একটা উপন্যাস লেখেন, যেটাকে অ্যাডাপ্ট করেন আমাদের বাংলাতে শরদিন্দুবাবু, এবং সেটাকে কেন্দ্র করে তপন সিনহা, সেটাকে অবলম্বন করে তপন সিনহা এই ছবিটা নির্মাণ করেন, যেখানে আমরা উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় তৎকালীন দুজন সুপারস্টারের ফেস অফ দেখতে পাই, একদম সামনাসামনি ডিরেক্ট ফেস অফ। সিনেমাটার রিভিউতে আমি আসছি, কিন্তু সবার আগে যেটা বলতে চাই, অরিন্দম শীল এই ছবিটার বাংলা রিমেক করবেন এরকমটা আপডেট ছিল, এবং এসবিএফ সেই ছবিটাকে প্রডিউস করবে। এছাড়াও একটা আপডেট কয়েক বছর আগে সামনে উঠে এসেছিল যে জিন্দের বন্দির বাংলা রিমেক হবে, আরও একবার অ্যাডাপ্ট করা হবে, এবং সেখানে আমরা জিতকে দেখতে পাবো আর দেখতে পাবো অভিষেক বচ্চনকে। অভিষেক বচ্চন নেগেটিভ রোলে, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা ময়ূরবাহন প্লে করবেন, এবং আমরা উত্তম কুমারের ক্যারেক্টারটা প্লে করতে দেখতে পাবো জিতকে। তো আমি চাইবো কখনোই যেন জিন্দের বন্দির বাংলা রিমেক না হয়। জিন্দের বন্দির রিমেক হওয়া উচিতই না। এই ছবিটাই এমন, রিমেক হলে ম্যাক্সিমাম চান্সেস যে সেটা ঘেটে ফেলা হবে। যদি খুব যত্ন করে, খুব সুন্দর করে কোনো পরিচালক খুব গুরুত্ব দিয়ে যদি ছবিটা তৈরি করেন তাহলে আলাদা বিষয়, কিন্তু ব্যবসায়িক স্বার্থে এই ছবিটা রিমেক করলে সেটা উচিত কাজ হবে না। গল্পটা সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট্ট করে বলি, মধ্যপ্রদেশের একটা ছোট্ট রাজ্য হচ্ছে জিন্দ, যেখানকার হবু রাজা হচ্ছে শঙ্কর সিং, কিন্তু সে রাজ্যাভিষেকের আগেই হঠাৎ করে উধাও হয়ে গেছে। এই সব কিছুর পেছনে যা চক্রান্ত, সে হচ্ছে উদিত সিং, যে বেসিক্যালি শঙ্কর সিংয়ের ভাই। যে কারণে জিন্দের সেনাপ্রধান, যে ক্যারেক্টারটাকে সর্দার বলে ছবির মধ্যে অ্যাড্রেস করা হয়েছে, সে কলকাতায় এসেছে গৌরী শঙ্কর রায়ের সঙ্গে দেখা করতে, কারণ তাকে একেবারে হুবহু শঙ্কর সিংহের মতোই দেখতে, অর্থাৎ লুক অ্যালাইক। দুটো ক্যারেক্টারই এখানে প্লে করেছেন উত্তম কুমার। সর্দার চাইছেন গৌরী শঙ্কর নকল রাজা সাজুক এবং তার রাজ্যাভিষেক হোক, যাতে প্রজা কিছু জানতে না পারে। তারপর যখন শঙ্কর সিংহ অর্থাৎ আসল রাজা ফিরে আসবেন, সে তার সিংহাসন পাবেন, রাজা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এর পরবর্তীতে ছবিতে কি হয় সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। এখন এই ছবির মধ্যে একটা পার্টিকুলার দিক রয়েছে যেটা আমার ভালো লাগেনি, যেটা আমার এই ছবিটা দুর্বল দিক মনে হয়েছে, তবে সে ব্যাপারে আমি পরবর্তীতে আসছি। সিনেমার যেটা প্রথম ভালো দিক, যেটা আপনি 1961 সালের একটা সাদা কালো বাংলা ছবি থেকে এক্সপেক্টই করতে পারেন না, সেটা হচ্ছে জিন্দকে যেভাবে এস্টাবলিশ করেছে, ল্যান্ডস্কেপটাকে যেভাবে তুলে ধরেছেন পরিচালক তপন সিনহা, সেটা দেখবার মতন, জাস্ট দেখবার মতন। কলকাতা থেকে উত্তম কুমারের ক্যারেক্টারটা যখন জিন্দে যায়, নেচারকে যেভাবে এক্সপ্লোর করেছেন পরিচালক, সেটা জাস্ট টেরিফিক। মানে আজকের দিনের বাংলা ছবিতেও সেটা এত সুন্দরভাবে করা সম্ভব হয় না, যেটা তপন সিনহা 1961 সালে করে দেখিয়েছেন। মানে সেটা প্রত্যেকটা দর্শককে মুগ্ধ করতে পারবে। অল দ্য ক্রেডিট গোজ টু বিমল মুখার্জি, যিনি এই ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। তার প্রশংসা এখানে করতেই হবে, এবং যেরকমভাবে কস্টিউম ডিজাইন করা হয়েছে, সেট ডিজাইন যেরকম হয়েছে, সেটা 1961 সালের একটা বাংলা ছবির থেকে মানে জাস্ট আমার কাছে অন্ততপক্ষে আনএক্সপেক্টেড ছিল। বাংলা ছবি কোথায় ছিল এবং কোথায় এসে পৌঁছেছে জিন্দের বন্দি দেখতে দেখতে সেটা আমি ফিল করছিলাম, এবং সেটা খুব দুঃখজনক, সেটা এক প্রকার ট্র্যাজেডি বলা যেতে পারে। এবং আলী আকবর খানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। গোটা ছবি জুড়ে আমি বহু পুরনো বাংলা ছবি দেখেছি, সাদা কালো ছবি, বাংলা ছবি তো কিছু কম দেখিনি, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের এত দুর্দান্ত ব্যবহার সত্যজিৎ রায়ের ছবি ছাড়া খুব রেয়ারলি দেখতে পাওয়া যায়। জিন্দের বন্দিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ইম্পর্টেন্ট টুল, মানে মিউজিক এই ছবিটাকে প্রচণ্ড পরিমাণে এলিভেট করতে পারে। যেহেতু ছবির মধ্যে উত্তম কুমার রয়েছেন, একজন সুপারস্টার, ছবিটাকে কমার্শিয়াল করতে হবে কোথাও একটা, যে কারণে ছবির মধ্যে কমেডিও কিন্তু রয়েছে। যেরকমটা বললাম, উত্তম কুমারের দুটো ক্যারেক্টার, একজন আসলে রাজা আর একজন রাজা সেজেছে। এবার যে ক্যারেক্টারটা রাজা সেজেছে তাকে কিন্তু আমরা বেশ কিছু দৃশ্যে কমেডি করতে দেখতে পাই, এবং উত্তম কুমার দুর্দান্ত কমেডি করেন। সেটার একটা ঝলক আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। দর্শক রীতিমতন আসবে বলে আমার বিশ্বাস। যারা এখনো ছবিটা দেখেনি, যারা দেখেছে আমরা তারা অলরেডি হেসে ফেলেছি, এবং দুবার তিনবার যতবারই দেখুন না কেন দর্শক হাসবে কোথাও একটা। তার সঙ্গে সঙ্গে এই ছবির মধ্যে কিন্তু একটা প্রেমের অ্যাঙ্গেলও রয়েছে। একজন নকল রাজা, মানে সে সেজেছে রাজা, আসলে রাজা নয়, সেটার জন্য তার জীবনে যে সমস্ত কমপ্লিকেশন আসতে শুরু করে দিচ্ছে, সেটা গোটা ছবিটাকেই, বিশেষ করে ক্লাইম্যাক্সটাকে প্রচণ্ড ইন্টারেস্টিং করে তোলে, প্রচণ্ড মজাদার হয়ে যায় ক্লাইম্যাক্সটা। থ্রিলিং তো বটেই, অ্যাট দ্য সেম টাইম একটা ইমোশনাল লেয়ারও কোথাও অ্যাডেড হয়, যে কারণে ক্লাইম্যাক্সটা খুবই ফ্যাসিনেটিং, খুবই মজাদার। এই ছবির ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি অডিয়েন্সের, যারা ছবিটা দেখবে তারা ক্লাইম্যাক্সটাকে আলাদা করে রেট করবে। যখন উত্তম কুমার যে আসল রাজা এবং যে উত্তম কুমার নকল রাজা, দুজনের ফেস অফটা হয় একদম শেষ ভাগে গিয়ে, সেই সিনটা দুর্দান্ত। ছবির
ছবির মধ্যে উত্তম কুমারকে যেভাবে তলোয়ারবাজি করতে দেখা যায়, আই বেট যতটা স্মার্টনেসের সঙ্গে, যতটা অ্যাটিটিউডের সঙ্গে, সোয়াগের সঙ্গে উত্তম কুমার সেটা পুল অফ করেছেন, মানে আজকের দিনে অনেকেই হয়তো সেটা করতে পারবে না। দুর্দান্ত, টেরিফিক লাগে সেটা দেখতে। একটা ছোট্ট সিন রয়েছে, বেসিক্যালি সিকোয়েন্সও বলা যায় না, কিন্তু সেখানে উত্তম কুমারের পারফরমেন্স, মানে শুধুমাত্র অভিনয় তো ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যেও সীমাবদ্ধ নয়, বডি দিয়েও অভিনয় হয়, সেটা উত্তম কুমার ওই পার্টিকুলার সিনে দুর্দান্ত করেছেন। এবং উত্তম কুমার ভার্সেস সৌমিত্র চ্যাটার্জি, আমি জানি যারা জিন্দের বন্দির রিভিউ দেখতে ঢুকেছেন তারা এটাকে নিয়ে আমার মতামত কি, উত্তম কুমার ভার্সেস সৌমিত্র চ্যাটার্জি কে বেটার পারফরমেন্স দিয়েছে, কার ক্যারেক্টারটা বেটার, সেটা জানবার জন্য মুখিয়ে রয়েছেন। আমি জানি খুব ভালো মতো যে একটা খুব পপুলার ন্যারেটিভ জিন্দের বন্দিকে কেন্দ্র করে বাঙালি দর্শকদের মধ্যে রয়েছে যে ময়ূরবাহনের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পারফরমেন্স উত্তম কুমারের পারফরমেন্সকে এই ছবিতে বিট করে দিয়েছিল, পরাস্ত করে দিয়েছিল। আমি কি সেটার সঙ্গে একমত? আমি কিন্তু সেটার সঙ্গে একমত নই, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। কিন্তু ব্যক্তিগতভাবে এটা জানিয়ে রাখা দরকারি যে আমি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেক বেশি পছন্দ করি, উত্তম কুমারকেও আমি দুর্দান্ত পছন্দ করি, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়কে সামহাউ আমি জানি না কেন, মানে আপনার কাউকে একটা পছন্দ, সেটা কিন্তু কোনো কারণ থাকে না, আপনি পছন্দ করে ফেলেন, আপনার মন অজান্তেই তাকে ভালোবেসে ফেলে, তার পারফরমেন্স দেখতে ভালো লাগে, কিছু একটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কানেকশন আছে। শাহরুখ খানকে আমি কেন পছন্দ করি, তার কোনো রিজন নেই, আমি পছন্দ করি, দ্যাটস ইট, ছোটোবেলা থেকে ভালো লেগেছে। সেরকমই উত্তম কুমার কোনো অংশে কম নয়, বরং সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে বেশি হয়তো কিছু ক্ষেত্রে, কিন্তু তাও আমি সৌমিত্রকে পছন্দ করি। তা সত্ত্বেও বলছি এই ছবিতে কিন্তু আসল রাজার ভূমিকাতে উত্তম কুমারের যে পারফরমেন্স সেটা দেখবার মতন। সেই ক্যারেক্টারটা খুবই লেয়ার্ড, খুবই ডিফিকাল্ট একটা ক্যারেক্টার, আসলে ভালো মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে মদ্যপ, ক্যারেক্টারটা রাজা হওয়ার যোগ্য কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন দর্শকের মনে তৈরি হয়, আবার কিছু জায়গাতে মনে হয় যে হ্যাঁ সে রাজা হওয়ার যোগ্য, আসলেই তার রাজা হওয়া উচিত। এই যে কমপ্লেক্স একটা ক্যারেক্টার যেটাকে কেন্দ্র করে খুব সামান্য সিন রয়েছে, ক্যারেক্টারটা কিন্তু খুব বেশি স্পেস পায় না, ময়ূরবাহনের থেকেও কিন্তু সেই ক্যারেক্টারটা স্পেস অনেক কম, কিন্তু তা সত্ত্বেও সেই চরিত্রতে উত্তম কুমারের যে পারফরমেন্স সেটা দেখবার মতন। একবার যারা এই ছবিটা দেখবে তারা কোনোদিন সেই পারফরমেন্সটা ভুলবে না। তো ময়ূরবাহনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পারফরমেন্সের তুলনায় সেটা কিন্তু কোনো অংশে কম নয়। আসলে উত্তম কুমারের যে ক্যারেক্টারটা নকল রাজা হয়, অর্থাৎ কলকাতা থেকে যে জিন্দে যায় রাজা সাজবে বলে, সেই ক্যারেক্টারটার থেকে অন পেপার সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, ডার্ক ক্যারেক্টারটা, নেগেটিভ ক্যারেক্টারটা, আপনারা সকলেই জানবেন সৌমিত্র চট্টোপাধ্যায় এই সিনেমাতেই সম্ভবত প্রথমবারের জন্য খল চরিত্রে অভিনয় করেছিলেন, পুরোপুরি খল চরিত্র। সেই ক্যারেক্টারটা অন পেপার খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। তো সেরকম একটা ক্যারেক্টার সৌমিত্রর মতন একজন অভিনেতা পেলে সে যে ফাটিয়ে দেবে সেটা তো বলার অপেক্ষা রাখেই না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ময়ূরবাহন প্লে করবার ক্ষেত্রে একটা এভিল হাসি অ্যাড করেছিলেন ক্যারেক্টারটার মধ্যে, যে হাসিটা যারা একবার জিন্দের বন্দি দেখেছে তারা বোধহয় কখনোই ভুলতে পারবে না, তাদের চিরকাল সেই হাসিটা কানে বাজবে, মনে থাকবে। জিন্দের বন্দির কথা মাথায় এলেই তখন ওই হাসিটা একবার কানে বাজবে। এবং এই ছবিটার আরেকটা যেটা ভালো দিক, একদম ক্লাইম্যাক্সে গিয়ে উত্তম কুমারের যে ক্যারেক্টারটা নকল রাজা, সেই ক্যারেক্টারটার একটা বিগ রিভিল হয়, সেই ক্যারেক্টারটা সম্পর্কে আমরা কিছু একটা ইনফরমেশন পাই, সেটা কিন্তু ছবিটাকে প্রচণ্ড ইন্টারেস্টিং করে তোলে। তরুণ কুমার, অরুন্ধতী দেবী, সন্ধ্যা রায় নিজেদের ছোট্ট ছোট্ট চরিত্রে যেটুকু যে স্পেস পেয়েছেন ভালো কাজ করেছেন প্রত্যেকে। এবং এই ছবিটার যদি খারাপ দিক নিয়ে কথা বলি, একটা খারাপ দিক রয়েছে যেটার কথা আমি আগেই বলছিলাম। খারাপ দিক আমার দেখুন একটাই মনে হয়েছে, প্রথম থেকেই বলা হচ্ছে যে আসল যে রাজা তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে, যতক্ষণ না খুঁজে বের করতে পারা যাচ্ছে ততক্ষণ উত্তম কুমারের এই ক্যারেক্টারটা যাকে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে নকল রাজা হিসেবে সাজিয়ে রাখা হবে, কিন্তু সেই যে আসল রাজাকে খোঁজবার প্রয়াসটা সেটা খুব ভালোভাবে না ছবির মধ্যে এক্সপ্লোর হয় না, যে আসলেই খুঁজছে সেটা ছবিতে দেখতে দেখতে ফিল করা যায় না। আমি যখন আগে জিন্দের বন্দি দেখেছি, মায়ের সঙ্গে বসে প্রথম জিন্দের বন্দি দেখি, মায়ের খুব পছন্দের ছবি, তখন আমি সেটা কখনোই অনুভব করিনি, আমার তো দুর্দান্ত তখন মনে হয়েছে রাজা রানীর গল্প খুব সুন্দর লেগেছে তখন দেখতে। কিন্তু আজকে ভিডিও করবার জন্য যখন আমি জিন্দের বন্দি আবার দেখলাম তখন আমার কোথাও একটা মনে হলো যে না, এই দিকটা কোথাও একটা ঠিকঠাকভাবে ছবিটার মধ্যে ফুটে আসেনি, সেই দিকটা আর একটু বেটারভাবে এক্সপ্লোর হতে পারতাম। জানি জিন্দের বন্দি অনেকের খুব পছন্দের ছবি, তারা এই ছবিটার ব্যাপারে একটাও নেগেটিভ কমেন্ট শুনতে চান না, আমি কমেন্ট করলাম নেগেটিভ, এখন সেটার জন্য আপনারা ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে অনেস্ট ফিলিং আমি শেয়ার করলাম। সব মিলিয়ে এটাই বলবো, এটা একটা অসাধারণ হিস্টোরিক্যাল রোম্যান্টিক থ্রিলার ছবি, যেটা অধিকাংশ দর্শকের দেখা, যাদের দেখা নেই তাদের অবশ্যই দেখা উচিত। আমার তো খুবই পছন্দের ছবি। আপনাদের মতামত কি, এই ছবিটা দেখবার এক্সপিরিয়েন্স আপনাদের কীরকম, ডেফিনেটলি কমেন্ট করে আমাদের সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।